আজকে আমি দাঁড়িয়েছি তেলের লম্বা একটা সিরিয়ালে। একটা সিক্রেট ট্রিক্স অ্যাপ্লাই করার পর এই রোদের মধ্যে এত লম্বা একটা সিরিয়ালে দাঁড়িয়ে কোনো বিরক্ত না হয়ে সোজা তেল নিয়ে বাসায় ফিরে আসি। এখন তোমরা হয়তোবা এটা বলতে পারো যে এই রোদের মধ্যে এত লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে মানুষ বিরক্ত কিভাবে না হয়, আর দ্বিতীয়ত তেল এখন সোনার হরিণের মতো, কিভাবে বা আমি সহজে তেল পেয়ে গেলাম। সো আজকের এই ভিডিওতে এই সব সিক্রেট শেয়ার করা হবে। এছাড়াও তোমার বাইকটাকে কিভাবে মেনটেন করলে সবচেয়ে কম তেল লাগবে সবকিছুই জানতে পারবে এই ভিডিওতে। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। Hey guys, what's up? This is Ravid and welcome back to it another video. আজকে যদিও বা আমার বাইকে তেল প্রায় 8 লিটারের উপরে আছে, তারপরেও তোমাদের কয়েকজনের রিকোয়েস্টে আজকে আমি সিরিয়ালে দাঁড়াবো এবং সিরিয়ালে দাঁড়ালে কতটুকু কষ্ট করতে হয় সবকিছুই আজকে এক্সপেরিয়েন্স নিব। এখন সময় প্রায় 2টা থেকে 2:30টার কাছাকাছি। আমি বাইক নিয়ে বের হয়ে গেলাম তেলের জন্য। আর রোদের তাপ এত পরিমাণ যে কোনো অবস্থায় যদি এখানে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকি আমি শিওর ফ্রাই হয়ে যাব। আজকে আমরা তেল নিব নোয়াখালী সুপারমার্কেটের সামনে একটা পাম্প থেকে। আমার জানা মতে এটাই একমাত্র পাম্প যেটা কন্টিনিউয়াসলি তেল দিতেই আছে। যেখানে অন্যান্য পাম্পগুলো একদিন তেল দিলে আর এক সপ্তাহ খবর থাকে না, সেখানে এই পাম্প প্রত্যেক দিনই তেল দিচ্ছে। যদিও বা এই পাম্পে একদমই কম তেল দিচ্ছে, মাত্র 200 টাকার, যেটা আমার বাইক কিংবা যারা হায়ার সিসি চালায় তাদের জন্য এগুলা কিছুই না। তারপরেও 200 টাকার তেলও কিন্তু বর্তমানে অনেক বেশি। এই তেলের জন্য পরপর আমাদের 3টা ট্যুর ক্যান্সেল হয়েছে। এছাড়াও এখনো অনেকেই আছে যারা বাইকের উপরে নির্ভরশীল, যেমন রাইডাররা রয়েছে বা অনেকেই রয়েছে বাইকে করে অফিসে যাওয়া লাগে। এছাড়াও যারা সেলসম্যানে চাকরি করে তাদের জন্য এটা অনেক কষ্টের একটা কাজ। বেশ অনেকক্ষণ ধরে সিরিয়ালে দাঁড়িয়ে তেল নেওয়া লাগে, যেটা আসলে অনেক বিরক্তিকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। জানি না এই সমস্যার কবে সমাপ্তি হবে, তবে আমাদের যাদের বাইকের মাইলেজ একদমই কম তাদের জন্য এটা আসলে অনেক ভোগান্তির একটা বিষয়। আমার এই বাইকে 1 লিটারে আমি সর্বোচ্চ 22 থেকে 25 কিলো যেতে পারি। সো এই 200 টাকার তেল দিয়ে আমি সর্বোচ্চ 30 কিলো পর্যন্ত যেতে পারবো। মানে আমার বাসা থেকে মাইজ দিয়ে এসে আর বাসায় যাব তেল শেষ। তেলের সংকট বা এই সমস্যার বর্তমানে কোনো ফিক্সড সমাধান নেই, তবে তোমরা যদি তোমাদের বাইকগুলোকে সুন্দর করে মেনটেন করতে পারো তাহলে বাইকে তেলও কম লাগবে এবং তোমাদের বাইকের ইঞ্জিন ভালো থাকবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো বাইক সুন্দর করেই চালাই, অতটা স্পিডিং করি না, তাহলে আমাদের কেন তেল বেশি লাগছে আর কিভাবে বা সুন্দরভাবে মেনটেন করব। সো তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুধু যে বাইক জোরে চালালেই তেল বেশি লাগে বিষয়টা তা না। জোরে চালানো ছাড়াও আরো অনেকগুলো ধাপ রয়েছে যেগুলো সুন্দর করে মেনটেন না করলে তেলও বেশি লাগে, তার পাশাপাশি বাইকের ইঞ্জিনেরও ক্ষতি হয়। বাইকে তেল বেশি লাগার বেশ কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আপনার বাইক রাইড করার স্টাইল বা অভ্যাস। বাইক রাইড করার এই 5টি অভ্যাস যদি আপনি পরিবর্তন করতে পারেন তাহলে আপনার তেল হবে সাশ্রয়ী এবং ইঞ্জিন হবে ফ্রেশ। সো এই অভ্যাসগুলোর মধ্যে প্রথম অভ্যাসটি হলো হঠাৎ জোরে অ্যাক্সেলেশন দেওয়া। এই ভুলটি সচরাচর অনেকেই করে থাকে। জোরে অ্যাক্সেলেশন দিলেই যে বাইক দ্রুত যাবে বিষয়টা তা না, এতে ক্লাচ প্লেট দ্রুত ক্ষয় হয়, ইঞ্জিনে ক্ষতি হয় এবং অতিরিক্ত তেল ব্যয় হয়। তাই আস্তে আস্তে অ্যাক্সেলেশন করো, বাইক তার নিজের গতিতেই এমনি দ্রুত ছুটবে। দ্বিতীয় নাম্বার ভুল অভ্যাসটি হলো ভুল গিয়ারে বাইক চালানো। এই বাজে অভ্যাসটি অনেকের মাঝেই রয়েছে। তোমার বাইকের স্পিড 15 থেকে 20, কিন্তু তুমি গিয়ার দিয়ে রেখেছো 3 থেকে 4-এ। এতে তোমার ইঞ্জিনে কঠোর প্রেসার পড়ে এবং দ্রুত ক্লাচ প্লেট নষ্ট হয়ে যায়, তার পাশাপাশি তেলও অতিরিক্ত লাগে। তাই বলে যে তুমি একদমই স্পিড বাড়িয়ে, যেমন 40 থেকে 50-এর কাছাকাছি, কিন্তু তোমার বাইকে রয়েছে 2 নাম্বার বা 3 নাম্বার গিয়ার, এতেও তোমার ইঞ্জিনে অতিরিক্ত প্রেসার পড়ে এবং হাই আরপিএম হয়ে যায়, যার ফলে তেল একদমই বেশি কাটা শুরু করে। তাই অবশ্যই পারফেক্ট আরপিএম এর সাথে গিয়ার রেশিও মেনটেন করে সুন্দর করে বাইক চালাবে, এতে তোমার বাইকের তেলও কম লাগবে, ইঞ্জিনও ভালো থাকবে। এরপর 3 নাম্বার ভুলটি হলো বারবার ব্রেক ধরা। হ্যাঁ, ব্রেক ধরার সাথেও তোমার বাইক মেনটেনের কানেকশন রয়েছে। অতিরিক্ত ব্রেক ধরার কোনো মানেই হয় না। যখন দূর থেকেই দেখছো তোমার সামনে দাঁড়াতে হবে তাহলে আগে থেকেই বাইক স্লো করে নাও, এতে তোমার ব্রেক প্যাড ডিস্ক ভালো থাকবে, তার সাথে সাথে তেলও সাশ্রয়ী হবে। এরপর 4 নাম্বার ভুল অভ্যাসটি হলো ক্লাচ ধরে চালানো। এই ভুল অভ্যাসটি 100% বাইকারের মধ্যে 80% বাইকারেরই রয়েছে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ক্লাচ ধরে রেখে বাইক চালায়, এতে গাড়ি ঠিকই চলে, তবে হাফ ক্লাচ হিসেবে, যেটা ইঞ্জিনে অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করে। আর বাংলাদেশে 80% বাইকারই পারফেক্ট ইঞ্জিন ব্রেক সম্পর্কে ধারণা রাখে না। যেমন তুমি দূর থেকে দেখেছো সামনে তোমাকে স্লো করতে হবে, এই সময় অনেক বাইকারই ক্লাচ ধরে রাখে, যেটা সম্পূর্ণই ভুল। ক্লাচ ধরলে যে বাইক স্লো হবে বিষয়টা তা না, এতে ইঞ্জিনের সাথে গিয়ারের কানেকশন
কানেকশন চলে যায়, বাইক অনেক ফ্রি হয়ে যায়, যেটা অনেকটাই ঝুঁকির কারণ। যখন তোমার বাইক স্লো করতে হবে তখন তোমার উচিত পারফেক্ট ইঞ্জিন ব্রেকিং করা। তোমার যদি বাইক স্লো করতে হয় তাহলে তুমি জাস্ট ক্লাচ ধরে একটা গিয়ার কমিয়ে ক্লাচ ছেড়ে দিবে, এতে ইঞ্জিন পারফেক্টলি বাইকটিকে স্লো করে দিবে এবং এটাই পারফেক্ট রাইড করার নিয়ম। শুধুমাত্র গিয়ার চেঞ্জ করার সময় ক্লাচ ধরবে, যার ফলে তোমার ব্রেকিং সিস্টেম ভালো থাকবে, ইঞ্জিন ভালো থাকবে এবং তেলও কম লাগবে। এরপর লাস্ট বা 5 নাম্বার ভুলটি হলো বেস্ট বা পারফেক্ট মাইলেজ জোনে বাইক না চালানো। এর মানে হলো দ্রুত যাওয়ার উদ্দেশ্যে অনেকেই বাইক অনেক স্পিডে চালায়, মানে 80-90-এর কাছাকাছি। এতে বিপদের ঝুঁকিও বাড়ে, তার পাশাপাশি তেলও অনেক বেশি লাগে। তাই তোমাকে অবশ্যই পারফেক্ট মাইলেজ জোনে বাইক চালাতে হবে, 40 থেকে 60। হ্যাঁ, এটাই হলো পারফেক্ট মাইলেজ জোন। যখনই তোমার বাইকের স্পিড 60 থেকে 70-এর উপরে উঠে যায় তখনই তোমার বাইকে তেল বেশি খরচ হওয়া শুরু করে। তাই তোমাকে অবশ্যই 40 থেকে 60-এর ভিতরে রেখেই বাইক চালাতে হবে, এতে তোমার দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে এবং তেলও কম লাগবে। সো এই 5টি অভ্যাস যদি তোমাদের মাঝে থেকে থাকে তাহলে এক্ষুনি এই 5টি অভ্যাস চেঞ্জ করে ফেলো এবং তোমার বাইকটাকে সুন্দর করে মেনটেন করো, তাহলে তোমার বাইকের ইঞ্জিন ভালো থাকবে এবং তেলও কম লাগবে। যাই হোক, এবার আমরা আমাদের মেইন ভিডিওতে ফিরে আসি। আমি আসার আগে আমার জন্য রাফসান ভাই এবং নাজিম ভাই অপেক্ষা করতেছিল। যাই হোক, এখন আমরা সবাই মিলে তেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তোমরা জাস্ট একটাবার তাকিয়ে দেখো কত লম্বা একটা সিরিয়াল। এটা তো অল্প, আমরা তো শর্টকাট মেরে মাঝখান দিয়ে চলে এসেছি, তাই তোমরা পিছনের সিরিয়ালগুলো এখনো দেখোই নাই। এখন আমরা আমাদের সিরিয়াল মতো দাঁড়িয়ে গেলাম। সিরিয়ালে বাইকগুলোকে রেখে আমরা পাশে ছায়ায় এসে দাঁড়ালাম। দাঁড়িয়ে সবাই মিলে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর পর বাইকগুলোকে একটু সামনে এগিয়ে দিতে হয়। এভাবে আস্তে আস্তে সিরিয়াল সামনের দিকে এগোতে থাকে। একটু পর আমরা হুট করে একটা আনারস বিক্রেতাকে দেখতে পাই, যে একটা ভ্যান গাড়ির উপরে আনারস কেটে কেটে বিক্রি করছে। সো আমরা ওইখানে গিয়ে দাঁড়িয়ে আনারস কিনি এবং আনারস খেতে খেতে কথা বলি, আর কথার ফাঁকে ফাঁকে সময় মতো বাইকটাকে সামনে এগিয়ে দিই। এই রোদের মধ্যে দাঁড়িয়ে কিছুক্ষণ পর পর বাইকটাকে সামনে এগিয়ে দিতে হয়, যেটা অনেক অংশে বিরক্তিকর। তবে আজকে কেন জানি বিরক্ত লাগছে না, কারণ এই বিরক্তিকর মুহূর্তগুলোকে উপভোগ করার জন্য আমার সাথে 2জন বড় ভাই এসেছে। তাদের সাথে কথা বলতে বলতে সময় এমনিতেই পার হয়ে যায়। একটু পর হুট করে একটা ঠান্ডা শরবতের গাড়ি দেখতে পাই। এইখানে লেবুর শরবত বিক্রি করছে। সচরাচর এই শরবতের গাড়িগুলোতে পানি ভালো থাকে না, তবে এই রোদের মধ্যে আর লোভ সামলাতে পারলাম না, তাই 3জনই চলে গেলাম লেবুর শরবত খেতে। না গিয়ে দেখি তিনি মোটামুটি হাতে গ্লাভস পরে সুন্দরভাবে এই শরবত বানাচ্ছে। আমি শরবত খাচ্ছিলাম আর একটা মুরব্বি আমার এই ভারী গাড়িটাকে সামনে এগিয়ে দিচ্ছে। যাই হোক, আমি সবার আগে শরবত খেয়ে নিলাম। এরপর নাজিম ভাই এবং রাফসান ভাই শরবত খাওয়া শুরু করে। এই গরমের মধ্যে এই ঠান্ডা লেবুর শরবত পাওয়ার পর রাফসান ভাইয়ের অবস্থা, শুক্র আলহামদুলিল্লাহ, কুম বিসমিল্লাহ 99 1,24,000 পেগাম্বর শাপলা আড়াই লতির মা মা ভাতে আমার নবী কুম বিসমিল্লাহ 99 1,24,000 পেগাম্বর। যাই হোক, হাসাহাসি বন্ধ করি। এরপর সেই মুরব্বিও আসে, আমাদের সাথে একসাথে শরবত খায়। এই লম্বা সিরিয়ালে রোদের মধ্যে যেখানে সিরিয়াল নিয়ে মারামারি করে মানুষ, সেখানে এই মুরব্বি আমার গাড়িটাকে সামনে এগিয়ে দিচ্ছে। তিনি সত্যি সুন্দর মনের অধিকারী। নাজিম ভাই চেক করতে গেছে, সোনার গাড়ি আগায় দিলাম। আরে আমি দিই, আপনি দিয়ে না। আমার গাড়িটা একটু আগায় দিছে। ভাই, এরকম মন মতো কাউকে পেলে আসলে এই বিরক্তিকর একটা জায়গায়ও সুন্দরভাবে সময় কাটানো যায়। আমি আসলে আসলে বুঝতাম না। এই যে দেখেন আমার বাইক, ভাই মানে কি একটাবার দেখেন আপনারা। আমি আমার নাজিম ভাইয়ের গাড়িটা একটু সামনে আগায় দিছি, আর ওনারা আমার এই ভারী গাড়িটা আগায় দিচ্ছে, আর ওনাদের গুলা অন্যরা আগায় দিচ্ছে। মানে কি বলবো, মনটা ভরে গেল। আর ওইখানে কিছুক্ষণ পর পর লাগে ঝামেলা, ওই যে চিল্লাচিল্লি লেগে যায়। আমাদের এখানে আমার বাইক পর্যন্ত অন্যজনে টেনে দিতেছে, আর ওইখানে ওরা মারামারি লেগে গেছে। মানে কি বলবো, সিরিয়ালে দাঁড়ানোর জন্য ঝগড়া। গাইস, দেখি সামনে কি অবস্থা। সামনে মনে হয় ইয়ে হয়ে গেছে, না অত বেশি না তো। চলেন শেষ। নাজিম স্যার চলেন। একটা প্রশান্তি গাইস, তেল নেওয়ার জন্য এত ভালো এর আগে কখনো লাগে নাই। আগান আগান আগান।
রাসেল ভাই, এই রাসেল ভাই, আগান না। মানে লাইন ইয়া আছে দুইটা, ইউজ করতেছে একটা নাকি? মানে লাইন আছে দুইটা, ইউজ করতেছে একটা। এটা একটা ইউজ করতেছে কে? লোক লোক নাই নাকি? একটা ইউজ করতেছে না? হ্যাঁ, আপনাদের কি লোক নাই না অন্য কিছু? তো তে একটা করে দেওয়া আর দুটা করে তো দেওয়া তো সেম। টাকা দিব কত কত করে দিচ্ছেন? 200 করে বাড়ায় দেন একটু। 200 টাকা দিয়ে তো বাসা পর্যন্ত যেতে পারবো না। আল্লাহ, এটা কি দুই পাম্পে, এই দুই ট্যাঙ্কের নাকি? এটা কি একই ট্যাঙ্কের নাকি দুই ট্যাঙ্কের? দুই ট্যাঙ্কের। কত টাকা দিলেন দে এত তাড়াতাড়ি পড়ে গেল? দাঁড়ান, 200 দিচ্ছেন না দেখি আমি। গাইজ, একটা যুদ্ধ করে ক্লান্তিময় সফরটা শেষ হয়েছে, তবে ভালোই লেগেছে। কিছু মানবতা সম্পূর্ণ মানুষজনের সাথে দেখা হয়েছে, একটা সুন্দর মুহূর্ত কেটেছে, বড় ভাইদের সাথে আড্ডা দিতে 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 একটা সময় কেটেছে। হে, হেলমেটটা পড়ে গেছে। তো খারাপ লাগেনি কোনো অংশে, শুধু রোদের কারণে যদিও একটু বিরক্ত লেগেছে। আর অন্যদিকে সানস্ক্রিন ইউজ করে আসি নাই, এ লাভ নাই, সব প্যারা মিলিয়ে একটা বাজে অবস্থা। সো খারাপও লেগেছে, তবে খারাপের চাইতে ভালোর পরিমাণটা একটু বেশি মনে হয়েছে। যাই হোক, যদিও অতিরিক্ত ঘামিয়ে গিয়েছি, এখন বাসায় গিয়ে আবার গোসল করতে হবে। তার আগে একটু আড্ডা দিয়ে নিই সবাই মিলে। ভাইজারটা খুললে যে প্রশান্তির একটা বাতাস মুখের মধ্যে লাগতেছে। ওহ, যাক, পরপর 5টা দাগ দেখতেছি। এই 5টা দাগের জন্য অনেকদিন অপেক্ষা করতেছিলাম। যদিও ভাই তেলের সংকট একটা সময় শেষ হয়ে যাবে, তবে এই মুহূর্তগুলো মনে থেকে যাবে, প্রচুর মনে পড়বে এই মুহূর্তগুলো। এই 26 সালের শুরুটা অনেক বড় কিছু নিয়ে এসেছে, ঈদ নিয়ে এসেছে, আনন্দ নিয়ে এসেছে। যাই হোক, প্রতিদিনের আমাদের আড্ডা স্পটে চলে আসলাম, নোয়াখালীর শহীদ মিনার। এখানে আমরা ম্যাক্সিমাম সময়ই বসি। একটা প্রশান্তির নিঃশ্বাস ভাই। দেখি তাহলে কতটুকু আছে গাইস, তোমাদেরকে দেখাই। আরে শান্তি 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 গাইস, শান্তি। আরে বসেন, একটু আড্ডা দেন, আর কি ইয়ে করো, চলে যাবেন প্রয়োজনে কিছুক্ষণ পর আবার। আল্লাহ, না আমরা অনেক কাম করতে না পারেন, সাইকেল কিনতে না পারেন, আর এক বাইক 3 জন চলবে। তিনজন একসাথে চলবো, আর বগুনে ধর আয় হোসেন রুবেল একসাথে। যাই হোক গাইজ, এখানে অনেকক্ষণ আড্ডা দিই, আর এখানে কিছু স্পেশাল চা পাওয়া যায়। যদিও আমি চা খাই না, তবে এখানে তেঁতুল চা, মাল্টা চা সহ আর অনেক চা পাওয়া যায়। সো এখানে আসলে মাঝে মধ্যে চা খেতে আসা পড়ে। তোমরা যারা নোয়াখালীতে আসো বা মাইজদির আশেপাশে আসো, তোমরা অনেকেই এই দোকানটা চিনো, বা যারা চিনো না তারা এসে একটাবার চা খেয়ে যেতে পারো। যাই হোক, এখন অনেক রোদ, বাসার দিকে রওনা দিলাম। সহজে তেল নেয়ার বা এই রোদের মধ্যে দাঁড়িয়ে বিরক্ত না হওয়ার যে টিপসগুলো তোমাদেরকে শেয়ার করার কথা বলছিলাম, সেগুলো হচ্ছে তোমরা যখন তেল নিতে আসবে তখন তোমাদের ভাই ব্রাদার কাউকে একসাথে নিয়ে আসবে। তাহলে হবে কি, সিরিয়ালে বাইকগুলোকে দাঁড় করিয়ে তোমরা একটা ছায়ায় জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলতে পারবে, আড্ডা দিতে পারবে। যখন এই মুহূর্তগুলোকে তোমরা এনজয় করবা,
তখন দেখবা যে সময় কোন মুহূর্তেই শেষ হয়ে যাবে তোমরা বুঝতেও পারবা না। আর সময়ের সাথে সাথে সিরিয়ালও শেষ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে তোমরা তেলও পেয়ে যাবা। আর অনেকেই খোলা তেল নেওয়ার সিদ্ধান্ত নেয়, যেটা আসলে বাইকের জন্য সত্যি ক্ষতিকর। খোলা তেলগুলোতে অনেক কিছু মিক্স করে, এছাড়াও তারা পাম্পের দামের চাইতে দ্বিগুণ দাম রাখে। যেমন আমি শুনেছি যে খোলা বাজারে 1 লিটার তেলের দাম প্রায় 300 থেকে 400 টাকার কাছাকাছিও সেল করা হচ্ছে। সো একদিকে তোমার টাকা নষ্ট হচ্ছে, অন্যদিকে তোমার বাইকেরও ক্ষতি হচ্ছে। সো আমার মতে তোমরা খোলা বাজারে তেল না নিয়ে এভাবে 1 থেকে 2 দিন এসে তেল নিয়ে নিবা, তাহলে তোমাদের অনেক দিনই চলে যাবে। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে অপচয় রোধ করা। যেমন অনেকেই হুদাই বাইক চালায়, যেমন আমাদের মতো যারা বাইকার আছে, তো তারা হুদাই বাইক চালায়, একবার এক জায়গায় যায়। সো এগুলা যদি না করে তোমরা অন্য কোনো যানবাহন ইউজ করো, সো এটাই আমার মতে বেটার হবে। তেলগুলো সঞ্চয় হলো, পরবর্তীতে এই তেলগুলো বিপদে কাজে লাগবে। যাই হোক, এভাবে তোমরা চাইলে সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিতে পারো। আমার মতে খোলা বাজার চাইতে এটা বেটার। একটু কষ্ট হলেও তোমরা ফিউর তেল পাচ্ছ। আর পাম্পের তেলও ফিউর বললেও ভুল হবে, কারণ এখন ম্যাক্সিমাম পাম্পেই তেল খারাপ তেল পাওয়া যায়, মানে তেলের সাথে মিক্স করে তেল বিক্রি করছে, যেটা বাইকের পক্ষে ক্ষতিকর। আর এখন অবশ্যই তোমরা তেল নেওয়ার পর অকটেন বুস্টার ইউজ করবা, যেটা অবশ্যই প্রয়োজন, কারণ বর্তমানে তেলে অনেক কিছু মিক্স করা থাকে। সো অকটেন বুস্টার কিছুটা রিকভার করে এটাতে। সো এটা অনেক প্রয়োজন বাইকের ক্ষেত্রে। যাই হোক গাইজ, সময় হয়ে গেছে বিদায় নেওয়ার। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, এবং প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আদার্স প্ল্যাটফর্ম থেকে দেখলে ফলো করে রাখতে পারেন। সো আজকের জন্য বিদায় নিচ্ছি আমি রাবিট। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।